দলনেত্রী মিটিং ডেকেছিলেন আর তাতে হাজির মাত্র সিকিভাগ বিধায়ক। দলীয় যে সিদ্ধান্ত হয় সেই দলীয় সিদ্ধান্তের বিষয়ে অভিযোগ করা হয়েছিল স্পিকারকে এবং কারা করেছিলেন দলেরই দুই বিধায়ক, এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আর শুভেন্দু অধিকারী হাটে হাঁড়ি ভাঙতেই দুই বিধায়ক মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয় তৃণমূল কংগ্রেসের থেকে। কিন্তু তাতে কি চাপানুতোর তো বাড়ছেই, বিতর্ক কি থামছে? একেবারেই না। তাহলে কি এবার আসল তৃণমূল আর নকল তৃণমূলের দ্বন্দ্ব শুরু হয়ে গেল? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 ওয়াজ ম্যানুফ্যাকচার অ্যান্ড ফেব্রিকেটেড। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে হাটে হাড়ি ভাঙলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে তীব্র আলোড়ন পড়ে গেল তৃণমূলে। সই জাল কাণ্ড ফাঁস করায় এন্টালের বিধায়ক সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকেই বহিষ্কার করল তৃণমূল। দলবিরোধী কাজের অভিযোগে বিধানসভার অধ্যক্ষকে চিঠিও দিয়েছে তারা। এবার কি তবে শুরু হলো আসল তৃণমূল বনাম নকল তৃণমূলের লড়াই? যদি অনৈতিকতার কথা হয় তাহলে নেত্রীকে কেন বলেননি? চিঠিটা স্পিকারকে কেন লিখলেন? মুক্তভাবে আলোচনা করা যেতে পারে, কোনো বিষয়কে তুলে ধরা যেতে পারে, সেই পরিবেশই তো নেই। দলটা সরকারে নেই, বিরোধী পক্ষে বসতে হচ্ছে, সঙ্গে সঙ্গে দলের সব খারাপ হয়ে গেল। এটা কত বড় বিশ্বাসঘাতকতা! বেঈমান বলবে, চোর তো বলবে না। ভোটের পর থেকে কনস্ট্যান্ট উলুবেড়িয়াতে যাচ্ছে। ফল ঘোষণার পর তৃণমূলের বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। এই নিয়ে বিধানসভায় চিঠি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবপত্র এরপর বিধানসভার সচিবালয় থেকে তৃণমূলের কাছে বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্র চেয়ে পাঠানো হয়। তৃণমূলের পক্ষ থেকে দলনেতা নির্বাচনের মিটিংয়ের মিনিটস দেওয়া হয় বিধানসভার অধ্যক্ষকে। এরপরে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে অভিযোগ জানান। 27 তারিখ জমা দেওয়া সেই অভিযোগপত্রে লেখা, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচন করার ব্যাপারে আমরা কোনো সম্মতিই দিইনি। বৈঠকের এজেন্ডা বা বিষয় সম্পর্কে তথ্যও জানানো হয়নি আমাদের শুধু 19শে মের বৈঠকের রেজলিউশন বইতে সই করতে বলা হয়। দুই বিধায়কের আরও অভিযোগ, তৃণমূলের দেওয়া প্রস্তাবপত্রে নানা অসত্য উল্লেখ করা হয়েছে। 6 তারিখের মিটিংয়ে কোনো রেজলিউশন হয়নি। রেজলিউশন যেটা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে, হাততালি দিতে হবে, রেজলিউশন লিখুন। 19 তারিখের মিটিংয়ে বলা হলো যে 6 তারিখ ডেট দিতে হবে, পার্টির নির্দেশ। যখন সই করতে গেলাম দেখছি এমন অনেক নাম লেখা হয়েছে সেই বিধায়করা নেই। এমন অনেক বিধায়ক যারা অনুপস্থিত ছিলেন, ব্লক লেটারে তাদের নাম লিখে সেটাকে জমা দিয়ে দেওয়া হয়েছে অ্যাজ রেজলিউশন। এটা তো নিয়ম বহির্ভূত, এটা করা যায় না। বিধানসভার অধ্যক্ষ এই বিষয়টি সচিবকে জানান। তিনি হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে তদন্তে নামে সিআইডি, তৈরি হয় সিট। এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্পড ভেটারান চোর এরা, তারা কেন ফাঁসবেন? সই জালিয়াতি প্রথম পর্দাফাঁস হয় TV9 বাংলাতেই। ক্যানিং পূর্বের বাহারুল ইসলাম, চৌরঙ্গীর নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সহ একাধিক বিধায়কের সই নিয়ে প্রশ্ন ওঠে। সিআইডি তদন্তে নামতেই শুরু হয় একের পর এক বিস্ফোরণ। 6 তারিখে বাড়িতে ছিলাম, আমার সইটাও জাল করে দিচ্ছে। আমাকে যদি রিজাইন করে দিতে বলতো দল, আমি করে দিতাম। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার হাজিরার নোটিশ দেয় সিআইডি। কিন্তু সোনারপুরে ঘটনার পরে এদিন অভিষেক যাননি ভবানী ভবনে। তারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না, এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের এক্সপালশনটা শুভেন্দু অধিকারী যেভাবে এস্টাবলিশ করে দিলেন, এদের বিশ্বাস করবেন না। প্রথমে পরাজয় বিপর্যয়, তারপর সই জাল বিতর্ক। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে 60 বিধায়কের অনুপস্থিতি। প্রশ্ন উঠছে, এত ধাক্কা খাওয়ার পরে কি তৃণমূল দুটুকরো হওয়ার জোগাড়? সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ঘরের মধ্যে ঘর বলতে আমরা কি বুঝি? মশারিকে জানতাম তো, কিন্তু এখন বাংলার রাজনীতিতে ঘরের মধ্যে ঘর বললে মানুষ কিন্তু বোঝে তৃণমূলকে। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরে গিয়েছে, আর একদিকে বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায় এখনো বিরোধী দলনেতার মর্যাদা পাননি। তার মধ্যেই তৃণমূলের অস্বস্তির কারণ হয়েছে বিদ্রোহের সুর। বেশ কয়েকজন নেতা নিজেকে স্বতন্ত্র করার চেষ্টা করছেন। তৃণমূলের মধ্যেই মানে তৃণমূল ছেড়ে দিয়ে একটা নতুন ব্লক তৈরির চেষ্টা চলছে। প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা। তো তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান?
যতই ভাঙার চেষ্টা করুন এটা আরও শক্তিশালী হবে। বিধানসভা ভোটে বিপর্যয়, দলীয় বৈঠকে বিধায়কদের অনুপস্থিতি, সইজাল, দিকে দিকে কাউন্সিলরের পদত্যাগ, জেলায় জেলায় পঞ্চায়েত হাতছাড়া, মার খাচ্ছেন তৃণমূলের নাম্বার 2, এলাকার তৃণমূল নেতা কাউন্সিলর অদৃশ্য। এসব দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন, তৃণমূলে কি শেষে শুরু হয়ে গেল? কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরও শক্তিশালী হচ্ছে। কোনো প্রশ্ন করা হয় দল বলে টুইটে দেখে নাও, আমরা উত্তর দিয়ে দিয়েছি। কোনো কথা না শুনে বসিয়ে দেওয়া হয়। দলে তো সেই পরিবেশই নেই যেখানে কোনো মুক্তভাবে আলোচনা করা যেতে পারে। এত অপমান করেছে আর তারপরে সবসময় দাবড়ানো ফাবড়ানো, মানুষ কি চাকর নেই? সইজাল কাণ্ড সামনে আসার পর কে আসল কেই বা নকল তা নিয়ে লড়াই শুরু হয়েছে। একে একে নিভিছে দেউটি। ভোটের ফল ঘোষণার পরে এখনো পর্যন্ত 3টে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 9ই মের বৈঠকে উপস্থিত ছিলেন 71 জন, 17ই মে 64 জন, আর 31শে মের বৈঠকে ছিলেন মাত্র 20 জন। সোমবার সইজাল কাণ্ড ফাঁস হওয়ার পরে 2 বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। ফলে খাতায় কলমে তাদের বিধায়ক সংখ্যা রইল 78। নেত্রীর ডাকা সভায় 80 জন এমএলএর মধ্যে 60 জনই উপস্থিত হননি। এরপরে যদি এই দল নিয়ে আমার মনে হয় আলোচনা করবারই প্রয়োজন নেই। তাহলে অদূর ভবিষ্যতে কি বাংলাতেও মহারাষ্ট্রের শিন্ডে মডেল দেখা যেতে পারে? বাংলার রাজনৈতিক মহলে তা নিয়ে তুমুল চর্চা চলছে। সূত্রের দাবি, তৃণমূলের পরিষদীয় দল ভেঙে পৃথক ব্লক তৈরির উদ্যোগ শুরু হয়েছে। স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে এই ব্লক চলবে। সেই ব্লকে যে বিধায়করা থাকবেন তারা তৃণমূলের টিকিটে জিতলেও দলগত হুইপ খাটবে না। বিধানসভা 0 আওয়ারে প্রশ্ন করার বা আলোচনার সুযোগ তাদের দেবেন বিধানসভার অধ্যক্ষ। তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে, তৃণমূল কংগ্রেস ভেঙে একটা আলাদা দল হয়ে যাবে, দেখবেন। এটা কতদিনের মধ্যে বলে মনে হচ্ছে? বেশি সময় নেই। মানে এই বিধানসভায় তৃণমূল বিরোধী দল হতে পারবে না? না, আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে না। 22 তারিখে শুরু হবে, তো তার আগেই ভেঙে যাবে। এর মধ্যে অনেকে কংগ্রেসের সঙ্গে যোগদান করার জন্য চেষ্টা করছে, আমাদের কাছেও কেউ কেউ যোগাযোগ করছে। স্বাভাবিকভাবে আগামী দিনে তৃণমূল দলের আরও 12টা বাজবে বলে আমার অনুমান। বিদ্রোহী বিধায়কদের নিশানা করে তৃণমূল নেত্রীর দাবি, ভয় আর টাকার লোভে তৃণমূল ভাঙার খেলা চলছে। আজকে 2 জনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। কাণ্ড কারখানা আপনারা করেছেন, কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। হাড়ের ধাক্কায় টালমাটাল তৃণমূলে জ্বলছে বিদ্রোহের আগুন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আক্রান্ত। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেও পথে নামলেন না তৃণমূলের কোনো নেতাকর্মী। 28 বছর বয়স হলো যে তৃণমূলের, নির্বাচনের ফল ঘোষণার পর 28 দিনও তো হয়নি, সেই দলই ভেঙে কার্যত টুকরো হয়ে যাওয়ার জোগাড়। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা। সিআইডিকে এক প্রকার এড়িয়েই গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তত প্রথম তলবে হাজিরা দিলেন না ডায়মন্ড হারবারের সাংসদ। বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে সিআইডি তলব করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনারা জানেন, শনিবার তার বাড়িতে গিয়ে একেবারে তার হাতে সেই নোটিশ দিয়ে আসেন সিআইডি আধিকারিকরা, এবং তিনি এক প্রকার সেই নোটিশ নিতে বাধ্য হন। এবং শুধু তাই নয়, তিনি বলেছিলেন যে তদন্তে তিনি সহযোগিতা করবেন, কিন্তু এই প্রথম তলবে তিনি হাজিরা দিলেন না, ভবানী ভবন মুখ হলেন না। হাত পেতে নোটিশ নিতে বাধ্য হয়েছিলেন। তারপর সবার সামনে বলেছিলেন তদন্তে সব রকম সহযোগিতা করবেন। ওরা একটা নোটিশ দিতে এসছে, নোটিশ দিয়েছে, সেটা হ্যান্ড ডেলিভার করতে হতো বলে ওরা অন্য কারোর কাছে দেয়নি। বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। এখানেও আমাকে যখন ডেকেছে নবজোয়ারের সময়, আমার পদযাত্রা আটকে, কর্মসূচি আটকে, একবার সিবিআই ডেকে পাঠিয়েছে, একবার ইডি ডেকে পাঠিয়েছে, আমি গেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। কিন্তু বাস্তবে হাজিরা এড়ালেন অভিষেক। সোমবার অভিষেকের তরফে সিআইডিকে জানানো হয় 30শে মে সোনারপুরে ধস্তাধস্তিতে চোট পেয়েছেন, আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, বাড়িতে চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন, তাই একটু সময় দরকার। গত শনিবার কালীঘাটের এই বাড়িতে এসেই ভবানী ভবন থেকে সিআইডির যারা গোয়েন্দারা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেন। সেক্ষেত্রে যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চিঠি পাঠিয়ে তদন্তকারীদের জানানো হয় যে তিনি অসুস্থতার কারণে হাজিরা দিতে পারছেন না। আইনজীবী মারফত পাঠানো চিঠিতে অভিষেকের প্রার্থনা, সম্পূর্ণ সুস্থ হতে একটু সময় দরকার।
সেই সময়টুকু মঞ্জুর করা হোক। সুস্থ হয়ে সিআইডির কাছে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ডাকল রাজ্য গোয়েন্দা সংস্থা? বিধানসভার সই বিতর্কে অভিষেক জড়িয়ে পড়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা পদে প্রস্তাব করে নিজের প্যাডে বিধানসভাকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতাকে সমর্থনের প্রশ্নে বেশ কিছু বিধায়কের সই জাল হয়েছে। এই অভিযোগে সিআইডি তদন্ত করছে। তদন্তের স্বার্থেই অভিষেককে তারা তলব করেছে। একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন, আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডিকে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে, ওখানে আমি ইন্টারফেয়ার করব। এরপর সই জালিয়াতিতে কম্পমান তৃণমূল, বিদ্রোহ চরমে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বুঝছেন ঘরে বাইরে চ্যালেঞ্জ ক্রমশ কঠিন হচ্ছে? সোমবার সন্ধে দ্বিতীয় নোটিশ দিতে অভিষেকের বাড়িতে যায় সিআইডি। দেখা যাচ্ছে সিআইডি টিম এসেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কালীঘাট রোডের বাড়ি, সেখানে তার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং তাদের সঙ্গে কথা দুয়ারে সিআইডিকে বহুক্ষণ অপেক্ষা করান অভিষেক। অনেকক্ষণ পর অভিষেকের অফিস থেকে একজন আসেন, নোটিশ গ্রহণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় চেয়েছিলেন, অর্থাৎ 15 দিন, সেরকম কোনো সময় কিন্তু সিআইডি অন্তত দিচ্ছে না, তেমনটাই আমরা জানতে পারছি। সূত্রের খবর, 8ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে সিআইডি। সূর্যেন্দু, দীপঙ্কর ও সমরের সঙ্গে সুপ্রিয় গুহ, প্রদীপ্তকান্তি ঘোষ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল কংগ্রেস কি বিরোধী হিসেবে কলকে পাচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে? কারণ শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে যে হেনস্থা, তার গায়ে যে ডিম পড়েছে, শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? তিনি বলছেন যে এসব করে মানুষের সহানুভূতি পাবে তৃণমূল কংগ্রেস, তাই যাদের অভিযোগ রয়েছে তারা আইনকে হাতে তুলে নেবেন না, পুলিশে জানান। সোনারপুরে জনরোষের মুখে পড়েছিলেন তৃণমূল সেনাপতি। কর্মীর বাড়ি পৌঁছতে নাস্তানাবুদ হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই ঘটনায় যাদের পুলিশ ধরেছে তাদের মধ্যে অনেকেই তৃণমূল কর্মী বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয়রা প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রের কাছের লোক বলে ধৃতদের পরিচয় দিয়েছেন। প্রাক্তন বিধায়ক অভিযোগ অস্বীকার করলেও ধৃত নির্মাল্য সেনগুপ্তের পরিবার হাটে হাড়ি ভেঙেছে। তৃণমূল করে 1998 সাল থেকে তৃণমূলই করে, তৃণমূল করছে, তৃণমূল করে আর তৃণমূলই করবে, সেটা ওর বলাই রয়েছে। কিন্তু তারপর ভাঙলেও মচকাচ্ছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন, আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে এবং তার মধ্যে অনেক কাণ্ডও আছে। তৃণমূলের দাবি পুলিশ নাকি ইচ্ছে করে আসল অভিযুক্তদের আড়াল করছে, যদিও এক্ষেত্রেও রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কার্যত উঠে যাওয়া একটা পার্টি, ফলতা উপনির্বাচনে চতুর্থ হওয়া পার্টি, তাদের লোকেদেরকে কোনো রকমভাবে আইন হাতে তুলে নিয়ে বা বিক্ষোভ দেখিয়ে, সব বিক্ষোভেই কোথাও ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টি যুক্ত নয়, প্রয়োজন নেই এটা করে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর আবেদন, কেউ যেন আইন হাতে তুলে না নেন। এক্ষেত্রেও জনগণকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব যে অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। যদি হেলমেটটাও না পেত, এমনভাবে পাথর ছুঁড়েছিলেন যে তার মাথাটাকে পুরো স্পট ডেথ হয়ে যেতে পারত। ভোট পরবর্তী হিংসা কঠোর হাতে দমন করেছে রাজ্য প্রশাসন। অভিষেককে হেনস্থাতেও আইন রক্ষার বার্তাই দিচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেসবে সন্তুষ্ট।
বাংলার ময়দানে প্রথম বিজেপির সরকার। আজ লোকভবনে ৩৫ জন মন্ত্রী তারা শপথ নেন এবং শপথ নেওয়ার পরই এই প্রথম রাজ্যে যে বিজেপির সরকার, সেই বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফুল টিম একেবারে তৈরি ময়দানে নামার জন্য। উত্তরের আলিপুরদুয়ার থেকে দক্ষিণের দক্ষিণ ২৪ পরগনা, এই গোটাটা জুড়েই বাংলা। কিন্তু রাজ্যের মন্ত্রিসভা এতদিন ছিল কলকাতা ও দক্ষিণবঙ্গ কেন্দ্রিক। রাজ্যের বাকি অংশকে, তাদের মানুষকে, তাদের রাজনৈতিক গুরুত্বকে কার্যত অস্বীকার করা হয়েছে এতদিন। কিন্তু বদলের বাংলায় সবটাই অন্যরকম। ঈশ্বরের নামে শপথ করিতেছি, সংবিধানের প্রতি আমি অগ্রাহ্য। মোট ১৮ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা এবার পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। মুখ্যমন্ত্রীকে নিয়ে ৪১ জনের মন্ত্রিসভা। সবথেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রিসভায় উত্তরবঙ্গের অবস্থান। মোট ১০ জন মন্ত্রী পেল উত্তরবঙ্গ, যার মধ্যে পূর্ণমন্ত্রী ৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১ জন এবং প্রতিমন্ত্রী ৫ জন। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির প্রতি তার যে ভালোবাসার ঝুলি, সেটাকে উজাড় করে দিয়েছে। গর্বিত সেই উত্তরবঙ্গের একজন মানুষ হিসেবে ভারতীয় জনতা পার্টির এই সাফল্যে উত্তরবঙ্গের অংশীদারত্ব নিশ্চিতভাবে সেটা। তাদের উত্তরবঙ্গের প্রত্যাশাও তো বাড়ছে আরো। অবশ্যই বাড়বে। যাদের প্রত্যাশা পূরণ করবার ক্ষমতা আছে তাদের প্রতি প্রত্যাশা রাখাটাই স্বাভাবিক। মন্ত্রিসভায় একই রকম গুরুত্ব দেওয়া হয়েছে জঙ্গলমহলকে। ৩ জেলা থেকে ৫ মন্ত্রী, ঝাড়গ্রাম থেকে ২ জন, বাঁকুড়া থেকে ২ জন এবং পুরুলিয়া থেকে ১ জন জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। মুর্শিদাবাদে দুবারের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ পেলেন মন্ত্রীপদ। চমকে দেওয়ার মতো ফলাফল করা বীরভূম পেল ২ পূর্ণমন্ত্রী। অভিভূত যে দল বারবার আমাকে সম্মান জানিয়েছে এবং এবার বাংলার এই নবনির্বাচিত সরকারের প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিয়েছে। আমি দলের কাছে চরম কৃতজ্ঞ। আজকে আমি অত্যন্ত আনন্দিত। উত্তর ২৪ পরগনাতেও ভোটের খেলায় তৃণমূলকে বলে বলে গোল দিয়েছে বিজেপি। ৪ জন পূর্ণমন্ত্রী পেল উত্তর ২৪ পরগনা। রাজ্যের মন্ত্রিসভা কলকাতা কেন্দ্রিক না হলেও রাজ্যের রাজধানীর গুরুত্ব কমেনি। মুখ্যমন্ত্রী সহ ৪ মন্ত্রী কলকাতা থেকে। মুখ্যমন্ত্রী বুধবার যে দায়িত্ব দেবেন সেই দায়িত্বই আমি নিষ্ঠার সঙ্গে পালন করব এবং করতে হবে আমাদের সকলকে। পশ্চিমবাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তার পুরনো গরিমায় ফিরিয়ে নিয়ে যেতে হয়। পশ্চিমবাংলা তো একেবারে ছারখার হয়ে গেছে সমস্ত ক্ষেত্রে, সেখান থেকে টেনে তুলতে হবে। ২ বর্ধমান, ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, রাজ্যের প্রায় সব জেলার প্রতিনিধি নিয়েই তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা। রিপোর্ট TV9 বাংলা। কারো হাতে এখনো চাষের জমির মাটি লেগে, কারোর আবার পরিবারের জোয়াল টানতে বাড়ি বাড়ি গিয়ে পরিচারিকার কাজ করতে হতো। কথা বলছি কাদের? কথা বলছি বাঁকুড়ার চাষি দিবাকর ঘরামি আর আউশ গ্রামের কলিতা মাঝি। এদের দায়িত্বের বহরটা অনেকটা বেড়ে গেল, কারণ আজকে শুভেন্দু মন্ত্রিসভায় এরা ২ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। একেবারে সাধারণ ঘর থেকে উঠে আসা এই ২ জন আজকে এই জায়গায় পৌঁছলেন। খুব স্বাভাবিকভাবে তাদের চারপাশে যে সমস্ত মানুষ রয়েছেন তাদের আজ উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ওরা ৩৫ জন। রাজ্যে ক্ষমতায় আসার ৩ সপ্তাহ পর ওরা মন্ত্রী হলেন। ২০২৬-এর বাংলায় এরাই হলেন শুভেন্দু অধিকারীর স্পেশাল ৩৫। অবশ্যই স্পেশাল ৩৫ মন্ত্রীর মধ্যে এমন কেউ কেউ আছেন যারা একটু বেশি স্পেশাল, যেমন আউশ গ্রামের কলিতা মাঝি। একসময় সংসারের হাল ধরতে পরিচারিকার কাজ করতেন ৩৭ বছরের কলিতা। আউশ গ্রামে কলিতা মাঝির উপর ভরসা রেখেছিল বিজেপিও। আস্থার মর্যাদা দিয়ে ভোটে জিতেছেন কলিতা মাঝি। এবার তিনি রাজ্যের মন্ত্রী। আউশ গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা বিজেপি বিধায়ক কলিতা মাঝি মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আজকে আমাদের আউশ গ্রাম বিধানসভার বিধায়িকা কলিতা মাঝি, আমার দিদি আজকে প্রতিমন্ত্রিত্ব হিসাবে শপথ গ্রহণ করেছেন, তাই আমরা আনন্দে আজকে পথ চলতি মানুষদের লাড্ডু বিতরণ করছি। খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের গর্ব, মানে এত গর্ব হয়েছে মানে বলতে পারবো না। আমাদের গর্ব, আমাদের নিজেদের গর্ব। ভাবে জানলাম, কালকে গেলাম আমার বৌদি আমাদের বাড়িতে। আচ্ছা, নিয়ে আমাকে বললো যে বাড়িতে যাবি, থাকবি। ২০২১-এর বিধানসভা ভোটে লড়েছিলেন, কিন্তু সেবার জয় পাননি কলিতা মাঝি। কিন্তু নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত আউশ গ্রামের মানুষের সমর্থনেই তাকে বিধানসভায় পৌঁছে দেয়। ঘুষ করার পাত্র পরিবারে ২০১১ সাল থেকে কলিতা মাঝি পরিচারিকার কাজ করতেন। কলিতার নতুন ভূমিকায় তারাও খুশি। ব্যাখ্যাই করতে পারছি না,
খুব 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 খুশি, খুব আনন্দিত, মানে যেটা মানে কল্পনার বাইরে। মেয়ে চলে যাওয়ার পর থেকে আমাকে বাবা বলে, আগে কাকা বলতো, তারপর বাবা বলে। মানে আমার চোখ দিয়ে জল আসছে, মানে বলতে গেলে মানে এই আনন্দটা শেষ নেই। শুভেন্দু অধিকারীর স্পেশাল 35-এর আরেক সদস্য দিবাকর ঘরামির আবার আজন্ম মাটির সঙ্গে যোগ। 2021-এ সোনামুখী বিধানসভা থেকে জিতেও তার সেই যোগ ছিন্ন হয়নি। এখনও রোজ মাঠে গিয়ে ফসলের পরিচর্যা করেন তিনি। মাটির গন্ধমাখা দিবাকরেরও ঠাঁই হয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায়। আনন্দ তো লাগেই, দর্শন আশীর্বাদ ছিল বলে আমার ছেলে এই জায়গায় পৌঁছেছে। এই দিবাকর এই চঞ্চল বলে ছেলেটা, দিবাকর বন্ধু, এই দুইজন ঘুরে 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 এই পার্টিটাকে দাঁড় করিয়েছে। আজকে দল এত বড় সম্মান দিয়েছে, আমি দলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা বিজেপিতেই একমাত্র সম্ভব যে আমাদের মতন মানুষকে মন্ত্রিত্ব দেয়া, আমাদের মতন মানুষকে এমএলএ বানানো, এত বড় বড় দায়িত্ব দেয়া, এটা বিজেপিতে সম্ভব। এর আগেও প্রমাণিত হয়েছে, এখন ফের প্রমাণিত হলো। দেশ স্বাধীন হওয়ার পরপরই দিবাকর ঘরামির দাদু ও ঠাকুমাকে বরিশালের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল এদেশে। ঠাঁই হয়েছিল বাঁকুড়ার সোনামুখী ব্লকের দামোদরের তীরে পুরুমপুর গ্রামে। উদ্বাস্তু পরিবারের দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন দিবাকর। এবার তিনিই হলেন স্বাধীনতার পর সোনামুখী বিধানসভা থেকে জেতা প্রথম মন্ত্রী। এলাকার মানুষের প্রত্যাশাও এখন তাকে ঘিরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোট পর্ব মিটিয়ে গরমের ছুটি কাটিয়ে রাজ্যের সব সরকারি স্কুল খুলে গেল। আর পাড়া বদলের বাংলায় সরকারি স্কুলের ছবিটাও একটু অন্যরকম। সোমবার থেকে স্কুলে স্কুলে গাওয়া হলো বন্দে মাতরম এবং এই রাষ্ট্রীয় গানে গলা মেলালেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা। রাজ্যের সরকারি স্কুলে এ এক নতুন সকাল। গলা ছেড়ে মনের আনন্দে ছাত্রছাত্রীদের মুখে বন্দে মাতরম। রাজ্যের শিক্ষা দপ্তর আগেই নির্দেশিকা জারি করেছে, জাতীয় সঙ্গীত জনগণ মনর পাশাপাশি গাইতে হবে বন্দে মাতরম। সেই মতোই সোমবার থেকে স্কুলে স্কুলে ভেসে উঠল বঙ্কিমি সুর। বন্দে মাতরম গান হয়েছে? হ্যাঁ হয়েছে। বলছি কখন হলো এটা? এটা হচ্ছে আমাদের স্কুল খোলার পরে প্রথম হলো এটা। আজকে এই যে বক্সটা শোনালো হলো, পরে মুখস্থ করে নেবো, দিয়ে আমরা এটাই গাইবো রেগুলার। এতদিন আমরা জনগণ গাইছিলাম, এবারে পেয়ারে আমরা বন্দে মাতরমও গাইবো। আজকে বসে বাজানো হয়েছে, আমরা এটা দেখে দেখে শিখে নেবো। আগের সরকারের নির্দেশ ছিল জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাইতে হবে রাজ্য সঙ্গীত। সেটা নিয়ে নতুন সরকার কোনো নির্দেশিকা জারি করেনি। তাই স্কুল শুরুর আগে সোমবার থেকে 3টি গান গাইলেন ছাত্রছাত্রীরা। তোমারি প্রতিমা পড়ি মন্দিরে মন্দিরে। আমাদের জাতীয় স্রোত, আমাদের দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে জাতীয় সঙ্গীত, যা জনগণ মন আমরা দীর্ঘদিন করে আসি প্রথম থেকেই, এবং নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে বন্দে মাতরম, যেটা আমাদের জাতীয় স্রোত। এই নিয়ে আমাদের কোনো খারাপ প্রতিক্রিয়া কিছু নেই। প্রত্যেকটা স্কুলে প্রথমে ন্যাশনাল সং বন্দে মাতরম গাওয়া হবে, তারপরে ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন। এবং আমি সকাল থেকেই মনিটরিং করছি, আমাদের সব স্কুলেই বন্দে মাতরম গান গাওয়া হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম জাতিসংগীত সেটাও গাওয়া হচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের অংশ হিসেবে 1875 সালে রচনা করেছিলেন বন্দে মাতরম। পরবর্তীকালে ভারতের স্বাধীনতার লড়াইয়ে বন্দে মাতরম শব্দবন্ধ ব্রিটিশ ভারতের ভিত নাড়িয়ে দেয়। স্বাধীনতার পর 1950 সালে বন্দে মাতরম জাতীয় গানের মর্যাদা পায়। রাজনৈতিক পালা বদলের পর এবার রাজ্যের সব সরকারি স্কুল থেকে ভেসে আসতে শুরু করল ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যেমন কথা
তেমন কাজ। বলা হয়েছিল যে 1 জুন থেকে মহিলারা তারা বাসে মানে সরকারি বাসে একদম ফ্রিতে যাতায়াত করতে পারবেন, আর সেই মতোই আজ থেকে কাজ শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীর স্বপ্নের এক ধাপ এগোনো গেল। শুধুমাত্র তাই নয়, আমরা কিন্তু দেখলাম মন্ত্রিসভার অন্যতম মুখ অগ্নিমিত্রা পালকে পর্যন্ত বাসে উঠতে। তবে যাত্রীদের মধ্যে মানে মহিলা যাত্রী যারা রয়েছেন, যারা যাতায়াত করবেন বাসে, তাদের মধ্যে একটা কিন্তু সংশয় রয়েছে। ফ্রিতে যাওয়া তো যাবে, কিন্তু বাসের সংখ্যা সেটা কি বাড়বে? রাজ্যের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে সেই চিন্তাও ধীরে ধীরে কেটে যাবে। টিকিট আছে, কিন্তু দামের জায়গায় লেখা 0। অনেকেই ছাপার ভুল ভাবতে পারেন, কিন্তু ক্যালেন্ডার বলছে সোমবার থেকে বাংলায় এটাই নিউ নর্মাল। বালিগঞ্জ থেকে নবান্ন যাবার প্রতিদিনের যে বাস, সেই বাসে যে ভিড় হয়, আজকে কোথাও গিয়ে সেই ভিড়টা আর একটু বেশি ভিড় মহিলাদের। সেই ভিড়টা চোখে পড়ার মতো। কেন? স্পষ্ট করে সরকারি বাসের বাইরে লেখাই রয়েছে যে আজকের 1 জুন, এবং সেখানে এরকমভাবে মহিলাদের যাতায়াত এখন সম্পূর্ণ বিনামূল্যে। সরকারি বাসের টিকিট কাউন্টার থেকে ঘোষণা হচ্ছে, বাস স্ট্যান্ডে ব্যানার পোস্টার জানান দিচ্ছে আরও একটা প্রতিশ্রুতি পূরণ হলো। উত্তর থেকে দক্ষিণ সরকারের প্রতিশ্রুতি পূরণে খুশি মহিলারা। ভালো লাগছে, এবার থেকে আমি যেহেতু ডেলি যাতায়াত করি তাই যেতে আসতে খুব সুবিধা হবে আমাদের। সরকারের এই উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ, কিন্তু আমার মনে হয় যে যাদের সামর্থ্য আছে এই ভাড়াটা দেওয়ার, তাদের ভাড়াটা দিয়ে দেওয়া উচিত। সুবিধে পেতে মহিলা যাত্রীদের সঙ্গে রাখতে হবে শুধু একটি সরকারি পরিচয়পত্র, ভোটার, আধার বা রেশন কার্ড। চলবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সও। আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি, এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। সরকার প্রতিশ্রুতি পূরণ করায় খুশি রাজ্যবাসী, কিন্তু একটা কথা অনেকের মুখেই শোনা যাচ্ছে, শহরাঞ্চলে ক্রমশ কমছে সরকারি বাসের সংখ্যা। সরকারি পরিবহন ব্যবস্থা আবার নতুন করে অক্সিজেন পাক চাইছেন রাজ্যের মানুষ। একটু বেশি, একটুটা বেশি, বাট ঠিক আছে, আপাতত কয়েকদিন চলবে, বাট আশা করি কমবে। যদি বাস বাড়ানোর যাতে এটা একটু ওনারা চেষ্টা করেন তাহলে খুবই ভালো। নতুন একটা অধ্যায়ের সূচনা। সরকারি বাসে সাধারণ যাত্রীদের সঙ্গে সেই সূচনায় সামিল হলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মতোই এগোবে রাজ্য সরকার। আর রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট করলেন এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী প্রথম বৈঠক করলেন বেশ কয়েকটি কর্মী সংগঠনের সঙ্গে, যেখানে কয়েকটি বিষয় মানে এই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কয়েকটি বিষয় স্পষ্ট হয়েছে। যেমন প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই ডিএ মেটানোর পথেই হাঁটতে চায় রাজ্য। দ্বিতীয়ত, শিক্ষক, শিক্ষাকর্মী, সরকার পোষিত সংস্থাগুলির কর্মীরাও ডিএ পাবেন, সেই কাজ শুরু করছে সরকার। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিদ্ধান্ত হয়েছিল সরকারি কর্মীদের বকেয়া ডিএর প্রথম কিস্তির টাকা পিএফ অ্যাকাউন্টে দেওয়া হবে, 2 বছর পর সেই টাকা তোলা যাবে। এদিন ঠিক হয়েছে 2027 সালের এপ্রিল মাস থেকেই কর্মীরা ওই টাকা তুলতে পারবেন। এদিনের বৈঠকে ইতিবাচক বলেই মনে করছে বৈঠকে থাকা কর্মী সংগঠনগুলো। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন ছিল যে কর্মচারীদের বিষয়ে যেসব সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তগুলো তাদের সাথে আলোচনা করে নেওয়া হোক। 1 ঘন্টা 40 মিনিট ধরে সেই বৈঠক চলেছে। বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দেন যে এই রায় মানার ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো কনফ্রন্টেশনে যাব না। আমরা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মেনে আমরা কাজ করব। সেই অনুযায়ী তারা কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগের সরকারে কি করেছেন না করেছেন সেটা ভুলে যান, তাদের অর্থ সচিবকে তিনি বলেছেন কর্মচারীদের সাথে আলোচনা করে এবং ইন্দু মালহোত্রা কমিটির সাথে আলোচনা করে সমস্তটাকে ঠিক করুন এবং সেভাবেই কোয়ান্টিফিকেশনটাকে ঠিক করুন। তৃণমূল এখন ত্রিপলে জড়িয়ে রয়েছে। তৃণমূলের একের পর এক নেতা কর্মীর বাড়ি থেকে সরকারি ত্রাণের ত্রিপল উদ্ধার হচ্ছে। এই যেমন পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তার বাড়ি থেকেও ত্রিপল উদ্ধার হয়েছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। বাবুর যখন ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তখন বালি, কয়লা, গরু একাধিক দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছিল, আর ক্ষমতা থেকে যাওয়ার পরে ত্রিপল দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম জড়াচ্ছে। এমনকি কুলতলি থেকেও ত্রিপল উদ্ধার হয়েছে। আর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষকেও এই ঘটনায়, এই ত্রিপল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
পাপ নাকি চাপা থাকে না। ক্ষমতার ভিত নড়ে যেতেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে লুটের মাল, যা সামনে আনলো তৃণমূলের এক নতুন দুর্নীতি। রেশন, নিয়োগ, কয়লা, গরুর পর দুর্নীতির লিস্টে যোগ হলো ত্রিপল কেলেঙ্কারি। একের পর এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে হাজার হাজার সরকারি ত্রাণের ত্রিপল। বাদুড়িয়া থেকে কালনা, পূর্বস্থলী থেকে পাথর প্রতিমা, সর্বত্র একই ছবি। ত্রিপলের সঙ্গে বস্তা বস্তা ত্রাণ। এবার উদ্ধার কুলতলিতে। দেউলবাড়ি দেবীপুর গ্রামে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু হালদারের আত্মীয়ের বাড়ি থেকে এই সব সরকারি জিনিস উদ্ধারের পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরবন এলাকার মানুষও জানিয়েছেন, ওই এলাকায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলেও সরকারি ত্রাণ মানুষের হাতে পৌঁছয়নি। এবারে গরিবের জন্য বরাদ্দ জিনিস নেতা ও তাদের আত্মীয়দের বাড়ি থেকে বেরোচ্ছে দেখে তাঁরা হতবাক। আমাদের কোনোদিন কোনো মাল দেয়নি, আমরা কোনোদিন অনুদান কোনো সাহায্য ওদের কাছ থেকে পাইনি। সমস্ত মাল ওরা দুর্নীতি করে নিজেরা আত্মসাৎ করেছে। না দাদা, আমরা এখানে সাধারণ মানুষ, আমরা কোনো কিছু পাইনি। তৃণমূল নেতারাই ওরা নিজেরা আত্মসাৎ করে এবং ঘরে প্রচুর প্রচুর মাল পাওয়া যাচ্ছে। এচকুট থেকে উঠে আমরা ভাবিনি এত মাল আছে, এখন দেখছি প্রতিবারই মানে তৃণমূলের চুনোপুটি থেকে আর মানে মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত সবার বাড়ি মানে ঘরে তাদের বারান্দায় শুয়ে আছে আর ঘর ভর্তি করে লোড করে রেখেছে সব ত্রাণের মাল। আর সাধারণ মানুষের ঘর জলে ডুবে যাচ্ছে, ভিজে যাচ্ছে, ঘরে জল পড়ছে। রাজ্য জুড়ে ছড়িয়েছিল এই ত্রিপল দুর্নীতির জাল। কালনায় তৃণমূলের দলীয় কার্যালয় কিংবা পূর্বস্থলীতে প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের ডেরা, সর্বত্র হানা দিয়ে সেই ত্রিপল পুলিশ উদ্ধার করেছে। এরপরই গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ককে। আর কি বলবো, কিছু বলার নেই, অন্য কিছু তো নাই। এই ত্রিপল নিয়ে গেল আপনি। আরে এসছে তো এগুলো গত ঈদের সময় এসছে। তো ত্রিপল কি আমি গরমকালে দেবো? ত্রিপল তো বর্ষাকালে দেয়। বর্ষার সময় পঞ্চায়েতে ভাগ করে দিই আমরা, তারপর তারা বিলি করে, ডিস্ট্রিবিউট করে, দেওয়ার সুযোগ হয়নি। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যের বাগানবাড়ি থেকে নগদ টাকার সঙ্গে উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণ সরকারি ত্রিপল। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন দিনের শেষে দেখা যায় এই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই পাশে থাকেন, ফলে তাদেরকেই সমস্ত রকম ব্যবস্থা রাখতে হয়। ফলে সবসময় সেটাকে দুর্নীতির চোখে দেখবেন না। আমারও বিষয় আছে। হ্যাঁ, আমারও বিষয় আছে। ত্রিপল দুর্নীতি বুঝিয়ে দিচ্ছে সাধারণ মানুষ যখন ঝড় জল মাথায় নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে, তখন ত্রাণের ত্রিপল মজুত করা হয়েছে প্রাক্তন শাসকের ডেরায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রবীন্দ্রনাথ লিখেছিলেন চোখের বালি। প্রাক্তন শাসকের মুখে রবীন্দ্রনাথ থাকলেও বালি ছিল না। সে কারণেই অবৈধ বালির কারবার একেবারে রমরমিয়ে উঠেছিল। কিন্তু সরকার বদল হতেই ছবি বদলে গেল। মানে এই যে অবৈধ বালির খাদানগুলো ছিল, সেখানে বালির স্তূপ দেখা যাচ্ছে। তার কারণ কারবার তো বন্ধ। ফেলুদা রাজস্থানে গিয়ে সোনার কেল্লার রহস্য ফাঁস করেছিলেন। তৃণমূল জামানায় রাজ্যের জেলায় জেলায় সোনার কেল্লা না হোক, এমন সোনার পাহাড়ের সন্ধান ফেলু মিত্তির পেয়েই যেতেন। রাজস্থানে যেতে হতো না। সোনার এই পাহাড়ও অনেক রহস্যে মোড়া। কিন্তু এই রহস্যের পর্দা ফাঁস করা ফেলুদার পক্ষেও সম্ভব হতো কিনা সন্দেহ। উল্টে লালমোহনকে হয়তো লিখতে হতো বালিতে বিড়ম্বনা। দামোদর নদীর পাড়ে বিভিন্ন জায়গায় ঠিক এইভাবেই মজুত করা রয়েছে পাহাড় চূড়া সমবালি। এই বালির না আছে কোনো বৈধ কাগজপত্র, না আছে কোনো পারমিশন। এইভাবেই নদী থেকে বালি তুলে রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি মজুত রয়েছে। তৃণমূল জামানায় বালি অবৈধ কারবারিদের কাছে সোনার থেকে কম ছিল না। তবে এই রাজ্যে সরকার বদল হতেই বিড়ম্বনায় অবৈধ বালি কারবারিরা। অবৈধ বালি বিক্রি বন্ধ যে। রাত্রি অন্ধকারে কিছু কিছু বালি মাফিয়া তারা কি করেছে না, বালিগুলোকে স্তূপ করে রেখেছে চারিদিক থেকে। ম্যাক্সিমাম বালি যে ঘাটগুলো আছে ইনলিগেল চলছে বর্তমানে, সাধারণ মানুষ জানে, প্লাস যে সরকার চালাতো সেই সরকারও জানে। রাস্তা দিয়ে সবাই দেখতে পায়, যায়, আর আমরাও হাঁটি। দামোদর, ময়ূরাক্ষী, অজয়
রাজ্যে ছোট বড় এমন কোনো নদী নেই যার বুক খালি করে অবৈধভাবে বালি তোলা হয়নি। সরকারি টেন্ডার নেই, অনুমতি নেই, তবুও নদী থেকে বালি উঠেছে। যে বালি সরকারি কোষাগার ভরাট করার জন্য, সেটা এতদিন ছিল স্থানীয় বালি মাফিয়াদের পকেট ভরার অস্ত্র। যেটা সূত্র মারফত খবর, নদী থেকে বালিগুলি তুলে আনা হয় দিনের আলোয়, তারপর এখানে স্তূপাকৃতি করে রাখা হয়। পরবর্তী ক্ষেত্রে রাতের অন্ধকারে লরি কিংবা ট্রাক্টরের মাধ্যমে সেগুলিকে পাচার করা হয় বিভিন্ন জায়গায়। রাজ্যে পালাবদল হয়েছে, বাংলা ছুটতে শুরু করেছে ডাবল ইঞ্জিনের গতিতে। অবৈধ বালি কারবারে ব্রেক লেগেছে। সব দেখেও প্রাক্তন সরকার চুপ করে বসেছিল, কিন্তু এবার চুপ করে বসে থাকার দিন শেষ। সরকারি অ্যাকশন শুরু। বদলের বাংলায় বালি নিয়ে বাড়াবাড়ি বন্ধ। প্রত্যেকটা বিষয়ের ওপরে রাজ্য সরকারের নজর আছে। কোনো অবৈধ কাজকে এই সরকার বরদাস্ত করবে না। যে বালি স্ট্যাক হয়ে আছে সেইগুলোকে এই সরকার থেকে ব্যবস্থা নিয়ে সেই বালি সরাতে হবে। সরকারি সম্পদ হিসেবে সেগুলোকে নিয়ে যেতে হবে নিজেদের কাছে। দু একটা জায়গাতে ইলিগালি বালি স্ট্যাক করে রাখা আছে, সেইগুলো একদম ডিএমের কাছে, প্রশাসনের কাছে খবর গেছে, অলরেডি কথা হয়েও গেছে। বালি সেখানে সিজও করা হয়ে গেছে, এটা অকশন করার জন্য বলে দেওয়া হয়েছে। রাজস্বটা 100 টাকা, 100 টাকাই আপনার সরকারের ঘরে আসতে হবে। বালির অবৈধ কারবারে ব্রেক লাগানোর প্রথম ধাপ। অনেক ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে, ক্ষত বড্ড গভীর, মেরামতে সময় লাগবে। কাজটা শুরু হয়েছে। মনোতোষ পোদ্দার ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।